আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ। হলি আর্টিজান ট্র্যাজেডির এক দশক। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি পাত্তা না দিয়ে হরমুজে শুল্ক আরোপ করেছে ইরান ওমান। আবারও ইরানে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। রাউন্ড অফ 16 নিশ্চিত করল নরওয়ে, মেক্সিকো ও ফ্রান্স। মেসির পাশে নাম লেখালেন এমবাপ্পে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ পয়লা জুলাই, ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন। 2024 সালের এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূত্রপাত। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো সেই জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী শুরু হলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে টানা 36 দিনের আন্দোলন শুরু হয় 2024 সালের পয়লা জুলাই। শান্তিপূর্ণ এই আন্দোলন ফ্যাসিস্ট শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে দমনের পথে হাঁটলে 15 জুলাই থেকে সহিংসতা আর 16 জুলাই থেকে প্রাণহানি শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর নির্বিচারে দমন পীড়নের কারণে প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়তেই থাকে। এতে আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গর মতো দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গণবিক্ষোভে পরিণত হয়। এটি চূড়ান্ত রূপ পায় জুলাইয়ের শেষ দিকে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যার পরিসমাপ্তি ঘটে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। 5 আগস্ট দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদ আঁকড়ে রাখা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। আজ পয়লা জুলাই, হলি আর্টিজান ট্র্যাজেডির এক দশক। 2016 সালের এই দিনে ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা। রাত 9টার দিকে অস্ত্রধারী 5 সশস্ত্র তরুণ রেস্তোরাঁয় ঢুকে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে। এরপর শুরু হয় 12 ঘন্টার রুদ্রশ্বাস জিম্মি সংকট। ঘটনার সূত্রপাত পয়লা জুলাই রাতে, যখন আকস্মিক গুলিবর্ষণের মাধ্যমে হামলাকারীরা রেস্তোরাঁয় নিয়ন্ত্রণ নেয়। সন্ত্রাসীরা জিম্মি থাকা ব্যক্তিদের ওপর নৃশংস হামলা চালায়। পরিস্থিতি মোকাবেলায় পরদিন 2রা জুলাই সকালে সেনাবাহিনীর এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের নেতৃত্বে পরিচালিত হয় অপারেশন থান্ডারবোল্ট। সফল এই অভিযানে জিম্মি সংকটের অবসান ঘটে। হামলায় 17 বিদেশি নাগরিক, যার মধ্যে ছিল 9 জন ইতালীয়, 7 জন জাপানি ও 1 জন ভারতীয় এবং 3 বাংলাদেশি নাগরিক নিহত হন। এছাড়া জিম্মিদের উদ্ধার করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ। এ ঘটনার তদন্ত শেষে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাসী বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই তথ্য মামলার রায় ঘোষণা করেন। রায়ে 8 আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। হলি আর্টিজান হামলার পর তৎকালীন সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কূটনৈতিক এলাকাগুলোয় বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি ও স্থায়ী নিরাপত্তা চৌকি। হলি আর্টিজান হামলায় দেশের নিরাপত্তা ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। তবে সেই ঘটনার পর থেকে বাংলাদেশ যে কঠোর অবস্থান নিয়েছে, তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে নতুন করে সংহত করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যৌথভাবে একটি সেবা মাশুল বা শুল্ক আরোপের পরিকল্পনা করেছে ইরান ও ওমান। মঙ্গলবার দেশ দুটি এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। একজন ইরানি কর্মকর্তা এবং 4 জন কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফার একটি চুক্তিতে বলা হয়েছিল, 60 দিনের আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের মাশুল ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তবে ওই চুক্তির অংশ হিসেবে দীর্ঘমেয়াদে একটি যৌথ পরিকল্পনা তৈরি করার বাধ্যবাধকতা রয়েছে ইরান ও ওমানের ওপর। যুদ্ধ পরবর্তী আঞ্চলিক বাণিজ্যিক মডেলের অংশ হিসেবে এই টোল বা শুল্ক আদায়ের পরিকল্পনা করা হচ্ছে, যা মূলত শত শত বছর ধরে চলে আসা মুক্ত নৌ চলাচলের নিয়মের সম্পূর্ণ বিপরীত। সংশ্লিষ্ট
সূত্রগুলো জানিয়েছে ওমান চাইছে এই শুল্কের বিষয়টি যেন ঐচ্ছিক রাখা হয়, কিন্তু ইরান এটিকে বাধ্যতামূলক করার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে। মূলত হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখার খরচ মেটাতে এই অর্থ ব্যবহার করতে চায় মাস্কট, যা মালাক্কা বা সিঙ্গাপুর প্রণালীর শাসন ব্যবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওমানের সঙ্গে যদি কোনো যৌথ চুক্তি সম্পূর্ণ নাও হয় তবে তেহরান একতরফাভাবেই এই শুল্ক আরোপ করবে। মূলত ইরানের এমন একতরফা ও বাধ্যতামূলক সিদ্ধান্ত এড়াতেই ওমান একটি মধ্যপন্থা বা বিকল্প উপায় খোঁজার চেষ্টা করছে। তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে সেই বিষয়ে আবারও নিজের কঠোর সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে নিজের দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজন হলে ইরানের ওপর আবারও নতুন করে সামরিক সংঘাত শুরু করতে দ্বিধা করবে না তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে তারা নিজেদের প্রচেষ্টায় পরমাণু বোমার বড় বিপদ থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। এবার খেলার খবর। অবশেষে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের গোলে জয় পেয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে নরওয়ে। এক গোলে এগিয়ে থেকে বিরতির পর মাঠে নামে নরওয়ে। 39তম মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন আন্তোনিও নুসা, তবে হাল ছাড়েনি আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধে বল পেয়ে মাঝ মাঠ থেকে একাই একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান আমাদ দিয়ালো। এরপর নিখুঁত ফিনিশে করেন টুর্নামেন্টের অন্যতম সেরা গোলগুলোর একটি। সেই মুহূর্তে ম্যাচে ফেরে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের 86তম মিনিটে করা হাল্যান্ডের জয়সূচক গোলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পায় নরওয়ে। অন্যদিকে একাধিকবার আক্রমণের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি আইভরি কোস্ট। শেষ 16 ম্যাচে নরওয়ের প্রতিপক্ষ ব্রাজিল। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার মঞ্চে নিজেদের শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী করেছে ফ্রান্স। সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসী শেষ 16 নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে 2 গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির পাশে উঠে এসেছেন। নিউ জার্সি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের দখলে। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে বারবার হতাশ হতে হয়। বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। অলিসের পাস থেকে বক্সের বাম প্রান্তে বল পেয়ে চমৎকার স্কিল দেখিয়ে মার্কারকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এমবাপ্পে। 53 মিনিটে অলিসের আরেকটি নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। এরপর 74 মিনিটে আবারও অলিসের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। প্রথম গোলের মতোই বক্সের বাম দিক থেকে নিচু শটে সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড। এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ায় 6। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন লিওনেল মেসির সমান উচ্চতায় পৌঁছেছেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তার মোট গোল সংখ্যা হয়েছে 18, যেখানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির রয়েছে 19টি। অন্যদিকে দিনের শেষ ম্যাচে রাউন্ড অফ 32 লড়াইয়ে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে মেক্সিকো। প্রথমার্ধে 2 গোলে ম্যাচে এই জয় পায় মেক্সিকো। ম্যাচের 22 মিনিটের সময়ে কুইনোনেন্স স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির খানিক আগে রাউল হিমিনেজ দুর্দান্ত গোল করে সেই ব্যবধান বাড়ান 2-0-তে। বিশ্বকাপে এটি হিমিনেজের দ্বিতীয় গোল। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।